নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাব তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা হাঁসুলী-বাঁকের উপকথার ৭ম পর্ব। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। মজলিস ডেকে করালিকে নরম গরম করে বুঝিয়ে দেবে, এটাই সে শেষ পর্যন্ত ঠিক করলে। মা কালী এবং কর্তা ঠাকুরের পুষ্প নিয়ে শেকড়া বাড়িতে দুটো রূপোর মাদুরিতে পুড়ে স্নান করে শুদ্ধ কাঁচা কাপড় পরে লাল সুতোয় বেঁধে ধারণ করে সে নিশ্চিন্ত মনে খাওয়া দাওয়া সেরে মনে এবং দেহে বেশ সুস্থ হয়ে সংকল্পটা স্থির করলে। মনে হলো ভাগ্য ভালো যে তখন রাগের মাথায় কিছু করে বসে নাই। করালিকে সামনে পেলে তখন হয়তো তাই হতো। সে হলে বড়ই লজ্জার কথা। কেলেঙ্কারির ঘটনা হতো সেটা। কর্তা রক্ষা করেছেন তাকে। পিতৃপুরুষের আশীর্বাদ রক্ষা পেয়েছে বনবাড়ি। সে প্রবীণ মাতব্বর নয়। তার পক্ষে এমন রাগ, বিশেষ করে ওই ছেলে ছোকরার ওপর কি শোভা পায়? না উচিত হয় সেটা? পাড়ার মঙ্গল, প্রতিটি লোকের মঙ্গল তাকে দেখতে হবে। প্রতিটি লোককে স্নেহ করে কোলগত করে রাখতে হবে, নইলে সে কিসের মাতব্বর? তাছাড়া ছোকরার এলেম আছে, গায়ে ক্ষমতা ধরে, বুকের পাটা আছে, ভবিষ্যতে মরদের মতো মরদ হবে। বনোয়ারির ছেলেপুলে নাই। করালি যদি অনুগত হয়ে থাকে তবে তাকেই শেষ পর্যন্ত সে মাতব্বর করে যাবে পাড়ার। তার জন্য ছোকরার মাথায় হিতবুদ্ধি দিতে হবে। একদিন গোপনে ডেকে বলতে হবে, ছোকরাকে খুলে হিয়া খোলসা করে বলতে হবে। আরাম করে তামাক খেয়ে সে বাইরের দাওয়ায় গড়ালো একটু। আটপৌরে পাড়ার বটগাছের মাথাটা দেখতে পাওয়া যাচ্ছে, দুলছে মাথাটা। যতই দোলাও, যতই ইশারা দাও সখী, বনবাড়ি আর ভুলছে না। তোমার ধরা ছোঁয়ার বাইরে এখন বনবাড়ি। মা কালীর কবচ, বাবা কর্তা ঠাকুরের কবচ বনোয়ারির হাতে। তবে দুঃখ তোমার জন্য হয়। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বনোয়ারি কিছুক্ষণ পরে সে উঠে গেল সাহেবডাঙ্গায়। দিন যাচ্ছে না জল যাচ্ছে। যে জল কোপাইয়ে বয়ে চলে যায় সেই জল আর ফেরে না। যে দিনটি গেল সেটি আর ফিরবে না। সাহেবডাঙ্গার জমিটা একবার আর তার হাসিল হলো না। চন্দনপুরের বাবুদের জমির কাজ হু হু করে এগিয়ে গিয়েছে এই কদিনে। সদ্গো মহাশয়দের জমির কাজও বেশ চলছে। পরমের জমিটা বিলকুল ডাঙা হয়ে পড়ে রয়েছে। জমিটা আটপৌরদের দিলে একটা কর্ম হবে ভালো। দুটো পাড়ার এক করতে পারলে, আটপৌরদের সঙ্গে চলন করতে পারলে কাহার পাড়ার মর্যাদা বাড়বে। ওটা করতে হবে। নিজের জমিটা পড়ে থাকলো বলে বড় দুঃখ হলো তার। যাক, আসছে বার দেখা যাবে। হঠাৎ মনে হলো, আটপৌরদের যদি পরমের জমিটা করে দিয়ে সে তার জমিতে দুদিন খেতে বলে, তবে এবছরেই সবটা না হোক কিছুটা জমি হাসিল হতে পারে। নিজের ওপরেই বড় খুশি হলো মনে মনে। বুদ্ধি গুণে খা ভাত, বুদ্ধি দোষেই হা ভাত। সাহেবডাঙ্গা থেকে জাঙ্গলে গেল বনবাড়ি। মনিব বাড়িতে আজ ৮-১০ দিন যাওয়া হয় নাই। মনিব বাড়ি থেকে লোক এসে খোঁজ করে গিয়েছে, বলে গিয়েছে ঘোষ বাড়িতে কাজ আসছে। মাইতো ঘোষ আজ রাত্রে আসবেন। ছোট ঘোষের ছেলের অন্নপ্রাশন হবে। ধুমধাম তেমন কিছু নয়, শুধু জাঙ্গলের লোক খাওয়ানো। তবু ঘোষ বাড়ির কাজে বনবাড়ির কর্তব্য অনেক। কাঠ কাটা, বাড়ি পরিষ্কার, উনুন পাতা, হাট থেকে তরি তরকারি আনা নেওয়া ইত্যাদি, অর্থাৎ মজুরদের কাজের সব ভারই বনবাড়িকে নিতে হবে।
পাড়াতে আবার সে কথাটাও বলতে হবে। মজুরি পাবে, সে কাজ বাইরের লোক পায় কেন? তাছাড়া এঁটো কাটার প্রসাদের সঙ্গে বাড়তি ভাত তরকারি ডাল সেও মিলবে। এঁটোপাত পরিষ্কার করবে, শোকরি বাসনগুলো মাজবে মেয়েরা। তার জন্য জনাহি 1 পাই চাল, আঁচলে মুড়ি পাবে। বড় ঘোষ বললেন, তাই তো রে, 8 দিনের অসুখে তোকে একটি কাহিল করে দিয়েছে। বড় বউ বললেন, কি গো কাহার দেওর, এই সময়ে অসুখ করলে? ঘরের কাজ। বনমালী বড় ঘোষের চেয়ে বয়সে অনেক বড়, তবু ছোট জাত বলে বউরা ওকে কাহার দেওর বলে। বনমালী হেসে বললে, সেরে উঠেছি বউ ঠাকুরুন, আর ভাবো না কি, হুকুম করেন কি করতে হবে? বড় বউ বললেন, তোমাকে আজ কিছু করতে হবে না, তুমি মানদের ছোড়াকে বলে যাও কাটা কাঠের ওপর যেন তাল পাতা ঢেকে দেয়। মেঘ চমকাচ্ছে কোথাও, আকাশে 6টা বাজছে, জল হলে শুকনো কাঠ ভিজবে। বড় গিন্নি খুব হুঁশিয়ার গিন্নি বটে, আকাশ থেকে থেকে যেন চমকে উঠছে। সূর্য ঢাকা পড়েছে পশ্চিমে। বনমালী দাঁড়িয়ে থেকে কাঠ ঢাকা দেওয়ালে শেষে নিজেও হাত লাগালে। ফিরবার সময় আঁচলে টাটকা মুড়ি নাড়ু নিয়ে ফিরলে সে। আরও কয়েকটি জিনিস সংগ্রহ করেছে সে। খাটের 1 টুকরো, ছত্রির ডান্ডা ভাঙা, চমৎকার টামনার বাঁট হবে, একটা হাত পাকা ভাঙা কাচের পুতুল, মাটির মধ্যে চাপা পড়েছিল কাঠের গাদায় তলায়। ঘরের তাকে দিব্যি সাজানো থাকবে। খানিকটা সুতো আর 1 ফালি প্যাকিং পেপার, সুতোটায় কাজ হবে, কিন্তু কাগজটায় কি হবে তা কিছু ঠিক নাই। 2টি পিতলের বোতামও পেয়েছিল, সে 2টি বৌঠার করুণকে দিয়ে এসেছে, কে জানে সোনা কিনা। ফেরার পথে কালারুদ্র বর্তমান কর্তার থানে সে আবার প্রণাম করলেন। বিপদে রক্ষা করো প্রভু, মাঠে ফসল দিও, আর যেন কুমতি না ঘটে, কাহার পাড়ার মঙ্গল করো। কর্তাস্থানে প্রণাম করতে গিয়ে হঠাৎ তার একটা কথা মনে হলো। সে মানত করলে কর্তার কাছে, যদি 8 পৌরে পাড়ার কার্যটি হয়, কাহারেরা যদি 8 পৌরদের সঙ্গে এক থাকে ওঠে, তাহলে সে বাবার বেল বৃক্ষ তলাটি বাঁধিয়ে দেবে, যেমন দিয়েছে ঘোষেরা ষষ্ঠীতলা বাঁধিয়ে দেবে, যেমন দিয়েছে ঘোষেরা ষষ্ঠীতলা বাঁধিয়ে কালারুদ্রতলা বাঁধিয়ে দিয়েছিল। সবে প্রণামটি সেরে উঠেছে বনমালী, অমনি একটা গোল উঠল। দিক নির্ণয়ের জন্য অন্য কোনো দিকে তাকালে না, তাকালে কাহার পাড়ার দিকে। মনসার ব্রত কথা আছে, সব দিক পানে চেয়ে দেখো, দক্ষিণ দিক পানে তাকিও না। ওই দিকে মা বিষহরি বিষ ঢালেন, সেই বিষ 2 হাতের অঞ্জলি ভরে আকণ্ঠ পান করেন। হাসুরি বাকের উপকথায় আছে, গোলযোগে কানে এলে সব্য আগে তাকাবে কাহার পাড়ার দিকে। জলের ছিটে লাগলে মেয়েরা সেখানে কোদল বাঁধায়। কেউ কার দিকে তাকিয়ে হাসলে, তোর সঙ্গে ভাবনাই তো, হাসলি কেন বল বলে ঝগড়া বাঁধে কাহার পাড়ায়। কারোর ছাগলে কারোর গাছে মুখ দিলে লাঠালাঠি বাঁধে। মহা বনে ডাল পড়লে ঢেকি হয়, পাতা পড়লে কুলো হয়। কাহার পাড়ায় ঝগড়া বাঁধলে লাঠি বার হয়, লাঠি বার হলে রক্তারক্তি হয়। অশুভক্ষণে করালি, আর কে? একজনের হাত চেপে ধরে ছাতি ফুলিয়ে বুনো জানোয়ারের মতো চিৎকার করছে, ফুলছে। লোকটা কে? চৌধুরী বাড়ির মাহিন্দার, 8 পৌরে পাড়ার নবীন। ব্যাপার কি হলো কি কেউ বলে না। লোকের মুখে যেন বাগরোধ হয়ে গিয়েছে। বসন্ত বিবর্ণ মুখে দাঁড়িয়ে আছে, করারে চিৎকার করছে, মানি না আমি, কারুর হুকুমের যাই না আমি। আইন আছে, আদালতও আছে, পারে তো আমাকে উড়িয়ে দিতে বলিস। জোর করলে এলে আমার জোরও আছে। সুচাঁদ তারস্বরে কাঁদছে, কিন্তু হলো কি? চৌধুরী বাড়ির নীলের বাঁধ। কাহারেরা চাকরান প্রজা, বরাবর নিয়ম
ঘর ভেঙে ঘর করতে হলে চৌধুরীদের হুকুম নিতে হয়। মুখে বললেই হুকুম। 1 টাকা নজর। নজর 1 টাকা পাঠিয়ে দিয়েছে করালি বসন্তকে দিয়ে। কিন্তু আজ চৌধুরী বাড়ির লোক এসেছে করালিকে নিয়ে যাবার জন্য। 1 টাকা নজর দিয়ে কোঠাঘর করার কথা নয়, আর কোঠাঘরের শর্তও নাই কাহারদের সঙ্গে। আগেকার বিক্রম থাকলে চৌধুরীদের পায়ে কেসে গলায় গামছা দিয়ে টেনে নিয়ে যেত। একালে সর্বস্ব গিয়ে চৌধুরীরা বিষিন সাপ। তারা পাইকের বদলে আটপৌরে পাড়ার নবীন মাহিন্দারকে পাঠিয়েছে করালির সঙ্গে নিয়ে যাবার জন্য। নবীন করালিকে ঠিক ওজন করতে পারে নাই। চৌধুরী বাড়ির ভাঙা দালানের নোনা ধরা ইটের দাওয়া থেকে হুকুম নিয়ে আটপৌরের পূর্বপুরুষের ঘুণ ধরা বাঁশের লাঠি হাতে এসে করালির হাতখানা খপ করে ধরে বলেছিল, এই চল, হুকুম আছে ধরে নিয়ে যেতে। হুকুম? কার হুকুম? চৌধুরী মহাশয়ের। করালির মেজাজ খারাপ হয়েই ছিল। লাইনের কাছ থেকে ফিরেই সে বনোয়ারির দেওয়াল বন্ধ করার খবর শুনেছিল। এক কথাতেই মাথা গরম হয়ে গেল তার। আটপৌরের ছোড়ার লাঠিটা কেড়ে নিয়ে ফেলে দিয়ে নিজের হাত ছাড়িয়ে নিয়ে ওর হাত চেপে ধরে নিজের শক্তির পরিচয়ের ইঙ্গিত দিয়ে চিৎকার করছে। অসম্বন্ধ প্রলাপ নয়, রীতিমতো আইনের কথা। শিখেছে ওই চন্দনপুরের স্টেশনে। সেটেলমেন্ট হয়ে গিয়েছে, পর্চা আছে তার, তাতে লেখা আছে বাস্তু ভিটা তার। সেখানে সে যেমন ইচ্ছা ঘর করতে পারে। এমনকি যে 1 টাকা ভালো মানুষের মতো সে দিয়েছে তার দেওয়ারও কোনো প্রয়োজন ছিল না। খাজনা দরুন একটা বেগার তাকে দিতে হবে। সেও সে ইচ্ছে করলে নিজে খেটে দিতে পারে। ইচ্ছে করলে একজন মজুরের মাইনে ঝনাত করে ফেলে দিয়েই খালাস হতে পারে। চৌধুরীরা সেটেলমেন্টের সময় পালকি বহনের দাবির বদলে মজুর বেগারাই চেয়েছিলেন। পালকি তাদের ভেঙে গিয়েছে, বারান্দার ছাদ ধসে পড়ে। বেহারার চেয়ে বেগারই তাদের বেশি উপকারে লাগবে, এই হিসেবেই তারা করেছিলেন। সে কথা যাক। পাড়ার লোকেরা হতবাক করালির ঔদ্ধত্য দেখে হয় নাই, তার এই আইনের ব্যাখ্যার অভিনবত্ব এবং দখল দেখে হয়েছে। বনোয়ারি এগিয়ে এসে নবীন এবং করালির মাঝখানে পড়ে বললে, ছাড়। করালি তার মুখের দিকে তাকিয়ে বললে, এই যে তাই বলি মাতব্বর কই, তোমার সাথেও আছে যে এক চোট। বলি, তুই বা আমার ঘর বন্ধ করেছিস কেন? বনোয়ারির মাথায় আগুন জ্বলে গেল। সে থরথর করে কাঁপতে লাগলো। তারপর যে কাণ্ড ঘটল, সে কাণ্ড একালের উপকথা আর খাপ খায় না, কিন্তু তবু ঘটে। করালি সেটা কল্পনা করতে পারে নাই। প্রহ্লাদ, রতন, গোপী, পানা, এমনকি ওই হেঁপোরোগী নয়ন পর্যন্ত জুটে কোদালে কেটে তার কোটা ঘরের বনিয়াদ তছনছ করে দিলে। নয়নের সে কি নাচ! পাঁচরার নিচে হৃৎপিণ্ড লাফাচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে, চোখ দুটো বড় বড় উঠেছে, যেন জ্বলছে। বনোয়ারি দাঁড়িয়ে রইল স্থিরভাবে। মধ্যে মধ্যে সে আঙুল দেখিয়ে হুকুম দিলে, ওইখানটা আইল কেটে ফেলে দিতে। হেইও হেইও, হুম হুম, হাঁ হাঁ। বিভিন্ন মুনিষে বিভিন্ন শব্দ করে কোদালে কোপ মারছে। করালি আর চঞ্চল নয়, তার সর্বাঙ্গে ধুলো। সেও অদূরে দাঁড়িয়ে স্থির হয়ে দেখছে। পাখিও স্থির হয়ে দেখছে। তার দৃষ্টি একটি লোকের ওপর নিবদ্ধ, সে ওই হেঁপোরোগী নয়নের ওপর। সে দৃষ্টি যেন বৃষ দৃষ্টি। বসন্ত নিরালায় বসে কাঁদছে। সুচাঁদ ভয়ে একটা অন্ধকার স্থানে গিয়ে বসে আছে। মন পড়ে গিয়েছে তার একটা ঘটনা। বনোয়ারির বাপ তখন পাড়ার মাতব্বর হয় নাই, ঘর ভাঙারও তখন মাতব্বর। নয়নের বাবার বাবা সেই ভূতের মানুষ করা খোনা কাহারের আমল। সেই সময় বনোয়ারির বাপের এমন দুর্দশা করেছিল খোনা কাহারের হুকুমে গোটা কাহার পাড়া ভেঙে পড়েছিল বনোয়ারির বাপের ওপর। সুচাঁদের বয়স তখন অল্প। সে গালাগাল দিয়েছিল ভাইয়ের হয়ে। তার জন্য তার সে কি শাস্তি, সে কথা মনে পড়েছে তার।
তারপর বসলো মজলিস। বনোয়ারি বসলো থমথমে মুখ নিয়ে। বনোয়ারির এমন চেহারা অনেক দিন কাহারপাড়া দেখে নাই। বনোয়ারি কথা বলতে লাগলো আস্তে আস্তে। বনোয়ারির এমন কণ্ঠস্বর অনেক দিন কেউ শোনে নাই। শুধু তাই নয়, গোটা পাড়াটার ভাবভঙ্গি যেন আর একরকম হয়ে গিয়েছে। এমন থমথমে অন্ধকারও যেন অনেক দিন নামে নাই। সেদিন সেই কালের হাসুরি বাখের রাত্রি যেন। বনোয়ারি বললে, চন্দনপুরের লাইনে যে খাটতে যাবে তার ঠাঁই কাহারপাড়ায় হবে না। পিতৃপুরুষে যা করে নাই তা করতে নাই। ৩৬ জাতের কাণ্ড। পয়সা বেশির দিকে তাকালে হবে না। যে পয়সা থাকবে না, স্বভাব মন্দ হবে। এমন বড় হাসুলির মাঠে যার পেট ভরবে না তার পেট অভর। পৃথিবীর কোথাও যে পেট ভরবে না। এই মাঠে বুক দিয়ে খাট, দু হাতে খাও। মনে করো ভগবান এই কর্ম করতেই হাসুলিবাকে জন্ম দিয়েছেন। ওই এল লাইনের ধারে তো কেউ জন্মাও নাই। যে যাবে তার সর্বনাশ হবে। এ আমার কথা নয়, কর্তা ঠাকুরের কথা। আজই সজনেতে এই করালির ঘরে গোল উঠবার আগে আমি পেন্নাম করছি। কথাটি আমার মনে হলো। কর্তা আমার মনে পড়িয়ে দিলেন। বনোয়ারি, কে? আমি অমন। সেই কথাটার তরে এলাম। মজলিসে কথা পড়ল। এক অদ্ভুত রাত্রি কাহারপাড়ায়। সাহেব মশাইদের আমলে 2 ভাগ হয়েছিল তারা। আটপৌরেরা লাঠি নিয়ে আটপৌরে হয়েছিল। তারা পালকি কাঁধে নিয়ে কাহার হয়েছিল। আজ 2 পাড়ায় সে আমল খুঁজে গিয়েছে অনেক দিন আগে। চাষি করে আসছে 2 দলে। কালে কশ্মিনে এরা পালকি বয়, ওরা রায় বেশে নাচে। আজ 2 দল করণ করতে রাজি হলো, একসঙ্গে চলতে রাজি হলো। পরমের জমিটা বলে করে আটপৌরেদের করে দেবে বনোয়ারি। আর যাবে থানায়, বলবে হলপ করে বলবে আটপৌরেরা চুরিতে নাই, ডাকাতিতে নাই, পাপের ছাওয়াও মারাবে না। তাছাড়া পরম বিদেয় হয়েছে, পাপের চর মরেছে। খালাস দেন হুজুর। তাতে হুজুরদের সম্মান আটপৌরেরা করবে। মুগি, খাসি, দুধ, তাছাড়া পান খেতে কিছু, তাও দেবে। অবশ্যই একদিনের কাজ হয় না, 1 বছর 2 বছর লাগবে। লাগুক। বনোয়ারি নিজে জামিন থাকবে। তবে আটপৌরে পাড়াকে তার রূপদেশ মেনে চলতে হবে। আপত্তিও কিছু উঠল। পালকি কাঁধে নেওয়া নিয়ে আটপৌরেরা তুললে। বনোয়ারিরা বললে, বিবাহ আর জ্ঞানগঙ্গা এই দুটিতে ডাকলে যেতেই হবে। সে ফেরাতে পারবো না। পিতৃপুরুষের কর্ম, ভগবানের আদেশ, এতে তোমরা চলো আর নাই চলো। ওরাও সে কথা মেনে নিলে। বুঝলে, রমণের এক যুবতী বিধবা ভাইঝি এসেছে। একটি সন্তান হয়ে তার মারা গেছে। রমণ বনোয়ারিকে ডেকে বললে, তোমার ছেলে পিলে হলো না বাবা? যদি তুমি আজই হও তবে দেখো, আমার ভারী ইচ্ছে। তাহলে 2 পাড়ার করণটাও আজই হয়ে যায়। কিছুক্ষণ চুপ করে থেকে বনোয়ারি বললে, কথাটা মজলিসে তুমি পারো অমন কাকা। কথাটা স্থির হয়েই এলো। প্রহ্লাদ, রতন, গোপী সবাই বললে, খুশি আমরা, খুব খুশি এতে। পানা রসিকতা করতে যাচ্ছিল, হঠাৎ ছুটে এলো নয়নের মা। ওগো, আমার নয়ন কি করছে? দেখে যাও গো। ওগো, আমার কি হলো গো? নয়ন চলেছে। ওই কোদাল চালিয়ে এসে শুয়েছিল, তারপর ক্রমশ এই অবস্থা। নয়ন কিন্তু এর মধ্যেও হাঁপাতে হাঁপাতে বলছে, সালার ঘর ভেঙে মরছি, হেতেও আমার সুখ। কাহারপাড়ার নয়নকে ঘিরে বসে রইল। এই নিয়ম। বনোয়ারি দূরে দাঁড়িয়ে ব্যবস্থা করছে কাঠের বাঁশের। নয়নের মা কাঁদছে, নয়নের আপনজনেরা কাঁদছে, তার সঙ্গে সুচাঁদ ও বসন্তও কাঁদছে।
অল্প বয়সী বাউরেরা নীরবে চোখের জল মর্জনা করছে। করালির বাড়ি থেকে এসেছে কেবল নসুবালা, সেও কাঁদছে। তার আক্ষেপের কথাগুলির মধ্যে অকৃত্রিম আক্ষেপ। কত কথা সে বলছে, নয়নের বাল্য কৈশোরের যৌবনের কথা। তারই সমবয়সী ছিল, একসঙ্গে খেলেছে, একসঙ্গে বড় হয়েছে, তারই স্মৃতি কথা। তার মধ্যে নয়নের দোষের কথা একটি নাই, সব গুণের কথা। আটপৌরেরাও এসেছে। হাসুলিবাখের এমন রাত কেউ একা নয়। আটপৌরে পাড়ার এমন ক্ষেত্রে কাহার পাড়ায় সকলে যায়। আজ আবার তার ওপর নতুন বাঁধন পড়ল দুই পাড়ার। হাসুলিবাখের উপকথার এরপর বেজে উঠল অন্য সুরের অন্য গান। গাজনে ধরম পুজোর ঢাক শিঙে বাজানোর পর নিঝুম হাসুলিবাখের পাখির ডাকে, মাঠে ছেলেদের বাঁশির সুরে, মধ্যে মাঝে বাছুরে দূরে গেলে গাইগোছুরের ডাকে। যে সুর সেই গান বাজে, যেমন আরাম আরাম ভাব জাগে। হাসুলিবাখে তেমন সুর তেমনই গান। শান্ত মন্থর গতিতে মেয়েরা যেন শাড়ি বেঁধে জল নিয়ে আসে কোপাইয়ের ঘাট থেকে, একটু বেঁকে। এক হাত দুলিয়ে তেমনি গতিতে চলতে লাগলো হাসুলিবাখের উপকথা। বনোয়ারি দুই বেলা প্রণাম করে কর্তা ঠাকুরকে, কালরুদ্রকে, মা কালীকে, ভগবান হরিকে, সবই তাদের দয়া। তবে খুশি সে, সুখী সে। সে জানে কাহার পাড়ার উন্নতির সময় এটা। দুই পাড়া এক হয়েছে। সে সাঙা করেছে রমন আটপৌরের ভাইঝিকে। হ্যাঁ, উপসী মেয়ে বটে। বনোয়ারির এখন দু পাড়ার মাতব্বর। বড় বউটি কান্নাকাটি করেছিল, বনোয়ারি তাকে বুঝিয়েছে অনেক করে। বড় বউ মানুষটি ভালো, সে বুঝেছে। সাধারণ নিয়মে তাদের জাতের মেয়েরা সতীন নিয়ে ঘর করে না, তারা চলে যায় অন্য পুরুষকে সাঙা করে। এ কিন্তু বুঝে ঘরেই আছে। তার মান বাড়িয়েছে বনোয়ারি, নিজে তাকে মান্য দেখিয়ে। নেহাত সাদা লোক সে। নতুন বউটিকে বুঝতে পারে নাই এখনো, তবে চতুর মেয়ে। বনোয়ারির ঘরেই এখন রমন থাকে। তার সংসারে ওই ভাইজি ছাড়া কেউ নাই। সুতরাং ভাইজির সঙ্গে এখানে ছাড়া যাবেই বা কোথায়? তাতে বনোয়ারির আক্ষেপ নাই। খাক দাগ থাকুক, গরু বাছুর দেখুক। চাষের সময় একটা শক্ত বাঁশের খুঁটোর দাম কত? এ তো একটা মানুষ। বর্ষা নেমেছে, চাষ চলছে। বাঁশবাদির বাঁশবন, বট, পাকুড়, শিরীষ গাছের মাথায় ছাই রঙের মেঘ জুড়ে বেড়াচ্ছে। এক যাচ্ছে, এক আসছে। কেউ ফুলছে, ফাঁপছে, ক্রমশ আকাশ জুড়ে ছড়িয়ে পড়ছে। কাহার পাড়ার চালে চালে, বড় বড় গাছের গায়ে গায়ে, বাঁশবনের ঘন পল্লবের কাহার বাড়ির উঠোনের ধোঁয়া হালকা কুণ্ডলি পাকিয়ে জমে রয়েছে, যেন পেঁজা শিমুল তুলোর রাশি ছড়িয়ে রয়েছে। কখনো আকাশ জোড়া মেঘ কেটে ছিঁড়ে নীল আকাশ বেরিয়ে পড়ছে। রোদ উঠছে, এখানে ওখানে মেঘ ছড়িয়ে থাকছে। মাটির বুকে ছড়ানো এ গ্রামের মতো, অথবা মাঠের মধ্যে ছড়ানো সেচের পুকুর, পতির টুকরো, ঝোপ জঙ্গলের মতো। কাহারেরা উঠছে রাত্রি থাকতে। পাতকৃত সেরে সেই রাত্রি থাকতেই যাচ্ছে মনিব বাড়ি। হেলে গরুগুলোকে পেট ভরে খাইয়ে হাল বলদ নিয়ে যাচ্ছে মাঠে, ফিরছে সন্ধ্যায়। বনোয়ারির বাড়িতে হাল শেষ রাত্রে উঠে গরু দুটিকে খাইয়ে বনোয়ারিও খায়। রমনও শেষ রাত্রে উঠে বনোয়ারির সঙ্গে তামাক খায়। বনোয়ারি চলে গেলে সে গাই গরুগুলোকে বার করে। বড় বউ বার করে শুধু মুরগি, হাঁস, ছাগল। রমনের ভাইঝি ঘর নিকোয় বাসন মাঝে। মধ্যে মধ্যে ছমছম করে বৃষ্টি নামে। গোটা কাহার পাড়া এখন কানায় কানায়। ঘোলাটে রাঙা জল, আর কর্তার দহ চেনা যায় না। শুধু শিমুলতলা ইশারা দিয়ে জানায় দহের নিশানা। লালচে সোনার বরণ হাসুলির মধ্যে ধপধপে মেয়ের বুকের মতো হাসুলি বাঁকের চষা মাঠ। কিছুদিন পরও মাঠ হবে সবুজ বরণ। নীলের বাঁধের চারপাশ ঘাসে ভরে উঠেছে। নদীর ধারে কোপাইয়ের বাঁধে বেনা ঘাস কাশ সরগুলি হাতখানেক উপর লম্বা হয়েছে।
বাতাসে লুটোপুটি খাচ্ছে। বাঁশের বনে নতুন বাঁশের কোড়া বার হচ্ছে, শুংশুঙি ভরা খুঙিতে ঢাকা। সুচালো মাথা নিয়ে দিন দিন বাড়ছে। নতুন চারা গজিয়েছে হরেক রকম। সাদা কাঞ্চনের বন ফুল ধরেছে অজস্র। উঁচু মাঠের আলগুলিতে কেউ সবুজ মখমল বিছিয়ে দিয়েছে মনে হচ্ছে। কেবল জাঙ্গলে যাবার আলপত্রিতে ঘাস গজায় নাই। চন্দনপুর যাবার আলপত্রি ঘাসে প্রায় ভরে গিয়েছে। ওই পথটার দিকে তাকিয়ে সবচেয়ে খুশি হয় বনোয়ারি। ও পথে কাহারপাড়ার লোকেরা হাঁটা সে বন্ধ করেছে। চন্দনপুর আর হাসুলিবাকের কাহারের মধ্যে অধিকাংশটাই জুড়ে আছে জাঙ্গল। বেশিরভাগ লোকই ওই জাঙ্গল পর্যন্ত গিয়ে সদ্গোপ মহাশয়ের বাড়িতে গিয়ে প্রণাম করে হাসুলিবাকের জমিতে কাজ পেয়েছে। জাঙ্গলের পূবে কোপাইয়ের পশ্চিমে যে ফালিটা পড়ে আছে, সেই ফালিটার ওপর দিয়ে একটা পথে হাঁটতে শুরু করেছিল করালি। করালির পিছনে পিছনে মাতলা, নটবর, তাদের পিছনে আরো কজন। পিতৃপুরুষের পথ ওই জাঙ্গলের পথ। ওই মাঠের পথকে বাঁয়ে ফেলে নতুন পথ ফেলেছিল তারা। সে পথ আটকেছে বনোয়ারি, ঘাস গজাচ্ছে সে পথে। মাতলা, নটবর আর সকলের শায়েস্তা হয়ে গিয়েছে। তারা আবার মাঠের কাজে লেগেছে। কাজ জুটিয়ে দিয়েছে বনোয়ারি। কাজের ভাবনা কি? নতুন মাঠ হচ্ছে সাহেবডাঙ্গায়। বাবুদের অঢেল পয়সা জমি কাটিয়ে ফেলেছে অনেক। তাতে ঢেলেছে মরা পুকুরের পাঁক মাটি। চাষ চালিয়েছে জোর। কিন্তু বাবুরা তো নিজে হাতে চাষ করে না, চাষ করে কাহারেরা। কাহারদের মতোই হাতে নাতে চাষ করতে যাদের নিজ কুলে জন্ম দিয়েছে তারাই। খাটো খাও, বুক পেরে দুহাতে খাটো, সোনার লক্ষ্মীতে ভরে উঠুক হাসুলির মাঠ। বাবু মশাইদের, সদ্গোপ মহাশয়দের ভাগ্য আর তোমাদের হাতযশ। তুলে দাও মনিবের খামারের ধান। মনিব শাক বাজিয়ে জলধারা দিয়ে লক্ষ্মী ঘরে তুলুক। তুমি আঁচলে খামার ঝেড়ে তুলে নিয়ে এসো মা লক্ষ্মীর পায়ের ধুলো। তাই তোমার ঢের। তার চেয়ে আর বেশি কি চাও তুমি? যেমন বিয়ে তেমনই বাজনা। কাহার করে জন্ম যখন হয়েছে তখন এ জন্মের এই বিধান। চুরি করো, ডাকাতি করো, এর চেয়ে বেশি কিছুতেই হবে না। চুরি ডাকাতি করেও তো দেখেছে কাহারেরা। এই তো পরম সেদিন পর্যন্ত ডাকাতি করেছে, কি হয়েছে? তাতেও এই চুরি ডাকাতি করে মাল তুলে দাও সামালদার মহাশয়ের ঘরে। চুরির লক্ষ্মী তার ঘরে তুলে দাও, দিয়ে এসো শুধু সেই লক্ষ্মীর পায়ের ধুলো, আর নিয়ে এসো অধর্মের বোঝা। তার চেয়ে বহু ভাগ্যে চাষের পথ খুলে দিয়েছে কর্তা ঠাকুর। সেই পথে হাট ধর্মকে রাখো মাথায়। সকাল সন্ধে দেবতাকে প্রণাম করে বলো, এ জন্মে এই হলো, আসছে জন্মে যেন উঁচু কুলে জন্ম দিও দয়াময়ী হরি। প্রায় সন্ধে হয় হয়। একে বলে ঝিকিমিকি বেলা। মেঘ কেটে গিয়ে লাল আলোয় ভরে গেল আকাশ। চাকি এখনো ডোবে নাই। পাটে বসে লাল বরণ রূপ নিয়ে হিল হিল করে কাঁপতে কাঁপতে ঘুরছে। আকাশের মেঘে লাল রং ধরেছে। আকাশের দিকে তাকিয়ে বনমালী একটু চিন্তিত হলো। কাল আবার জল নামবে। সকালবেলায় পশ্চিম দিকে কার উঠেছিল, সন্ধেবেলায় রক্ত সন্ধ্যা। জল নির্ঘাত নামবে। এর উপরে জল হলে কিন্তু চাষের ক্ষতি হবে। দুটি লোক আসছে। জাঙ্গলের উত্তর মাথায় পশ্চিমের লাল আলোয় পরিষ্কার চেনা যাচ্ছে করালি আর পাখি। সমস্ত কিছু সুখের মধ্যে, কৃতকার্যের সার্থকতার মধ্যে এই একটি দুঃখ এবং একটি ব্যর্থতা তার। করালিকে কোলগত করা গেল না, শাসনও মানানো গেল না। নেহাতি অশুভক্ষণে, তাতে আর কোনো সন্দেহ নাই বানোয়ারির। হতভাগার অদৃষ্টে অনেক দুঃখ আছে। তার মন বলে পাখি পালাবে, কারোর সঙ্গে ভাগবে। করালি শেষ পর্যন্ত অপঘাতে মরবে। এক এক সময় দুঃখও হয় ওদের জন্য, এক এক সময় হয় প্রচণ্ড রাগ। রাগই হয় বেশি, লজ্জাও হয়, ক্ষোভও হয়। শয়তান হতভাগা বনোয়ারিকে তুচ্ছ করে, উপেক্ষা করে
কাহার পাড়াতেই বাস বজায় রেখেছে। ওই ওদের আনাগোনাতেই আজও চন্দনপুরের স্টেশন যাওয়ার আলপত্তা ঘাসের তলায় মিলিয়ে এসেও মিলিয়ে যেতে পারছে না। আশ্চর্য সাহস, আশ্চর্য বুকের পাটা আর চন্দনপুরের থানার গুজগুজ ফুসফুস কলির মন্তর। গোটা কাহার পাড়ার লোক একদিকে আর ও একা একদিকে। আইন শিখেছে চন্দনপুরে, সেই আইন দেখিয়ে সে বাজ বজায় রেখেছে বাঁশবাদীর ভিটেতে। থানায় খবর দিয়েছিল, তদারক হয়েছিল, কিছু দণ্ড দিতে হয়েছিল বনোয়ারিকে, দিতে হয়েছিল একটা খাসি। থানার বাবু বলে দিয়েছিল ঘর করতে দিতে হবে ওকে, তবে চৌধুরীরা মামলা করে উচ্ছেদ করেন সে আলাদা কথা, কিন্তু চৌধুরীদের সেই ক্ষমতা নাই। আর করালি ঘর করেছে, জেদ করে কোঠা ঘরে তুলেছে, তবে পুরো শেষ করতে পারে নাই, ইচ্ছা করেই শেষ করে নাই। ঘর করাটা তার জেদ। কাহার পাড়ায় ঘর তুলেও সে থাক করে থাকে চন্দনপুরের রেল এলাকায় খুপড়িতে। দিনে একবার আসে সন্ধ্যার দিকে, কিছুক্ষণ থেকে চলে যায়। কোঠা ঘরটা কাহার পাড়ার জোর করে পোতা জেদের ধ্বজার মতো উঠে রয়েছে। সন্ধ্যাবেলা এসে ওরা আলো জেলে ঢোল বাজিয়ে জানান দিয়ে যায়। জেদের ধ্বজাই নয়, শুধু অধর্মের কলিকালের ধ্বজা। হতভাগ্য জানে না উঁচু মাথায় বিপদ কত। তাল গাছে বজ্রাঘাত হয়, লাঠি পড়লে উঁচু মাথাতেই পড়ে। উঁচু ঘর ঝড়ে ওড়ে, আগুন লাগলে সে ঘর আর নিভানো যায় না। চোর ডাকাতের নজর উঁচু ঘরের মাথা দেখে ফেরে। হিংসুটে লোকে উঁচু ঘর দেখে বিস্মন্ত আওড়ায়। ভূত বল, প্রেত বল, আকাশে আকাশে যারা ফেরেন তাদের পথে যে ঘরের মাথা উঁচু সে ঘরের মাথাতেই বসে পড়েন। বাধা পড়লে সে ঘরে মন্দ দৃষ্টি দিয়ে যান। পিতৃপুরুষে যা করে নাই তাই করলে অশুভক্ষণে তার ফল ওকে পেতে হবে। মধ্যে বসন এসে ওকে ধরেছিল, কোঠা ভাঙিয়ে দেবো, মিটিয়ে দাও বনোয়ারি দাদা। কোঠা ভাঙলে ঘর ছোট হবে, কিন্তু বনোয়ারির অপমান ফিরবে না। অনেক অপমান তার হয়েছে, থানার বাবুদের কাছে মাথা হেঁট হয়েছে। সবচেয়ে বড় অপমান তার মনিব ঘোষ মহাশয়ের কাছে তার মাথা হেঁট করেছে। পাড়াতে একটা অশান্তি তুলে দিয়েছে, সে অশান্তি আজও মেটে নাই। ভিতরে ভিতরে তুষের আগুনের মতো গুমে গুমে জ্বলছে। ঘোষ মহাশয়দের ছেলের অন্নপ্রাশনে গোটা কাহারপাড়া গিয়েছিল ঘোষবাড়ির পাত পরিষ্কার করতে, এঁটো কাটার প্রসাদ আনতে। যায় নাই কেবল পাখি আর করালি, বসন্তকেও যেতে দেয় নাই। তবে সুচাঁদ মানে নাই, সে গিয়েছিল। কথাটা প্রথমে জানতো না বনোয়ারি। ঘোষবাড়িতে বড়বাবু যখন শুধালেন, সকলে এসেছে রে বনোয়ারি। হারামজাদা পানা ওই নষ্ট গুড়ের খাজা মিনমিনের ডান বলে দিলে, আজ্ঞে মহাশয়, করালি, পাখি, বসন্ত ছাড়া আর সবাই এসেছে। করালিকে? ও, সাপ মারা সেই বেটা, আমাদের ঘরে রাখাল ছিল, আম চুরি করে খেয়েছিল। আজ্ঞে হ্যাঁ, সে বলেছে এঁটো কাটার পেশাদ আমি খাই না। আমি বললাম, পুরনো মনিবের তোর মাতব্বর মনিব, তা বললে কচু, আমি কোনো বেটার এঁটো খাই না, কেনে খাবো। নেমন্তন্ন করে ও এঁটো ভাত তরকারি যেমন খাওয়ায় তেমনই সে খাওয়াবে, তার বাড়ি যাব নইলে যাব না। ঘরে ভাত না জোটে পেটে কাপড় বেঁধে পড়ে থাকবো। আমি কি কুকুর না বিড়াল না ভিখেরে? বনোয়ারি বসন্তকে কৈফিয়ত চেয়েছিল। বসন্ত বলেছিল, মা গিয়েছিল বনোয়ারি দাদা, আমার শরীর বড় খারাপ ছিল। ওটা চাতুরি বসন্তের। কিন্তু সুচাঁদ গিয়েছিল যখন, তখন এ নিয়ে আর বেশি ঘাটায়নি বনোয়ারি। তাছাড়া গাঁয়ে এই নিয়ে ছোকরার দল তখন গুজগুজ ফুসফুস আরম্ভ করে দিয়েছিল। ধমক দিয়েছিল বনোয়ারি, কথাও অনেক হয়ে গিয়েছিল। অনেক বুঝিয়েছে, বলেছে বড় হবি তো ছোট হ, ছোট জন্ম থেকে বড় জন্ম, পাউটি পাউটি উঠতে হয়, গঙ্গা জলে পাপ ক্ষয় হয়, ব্রাহ্মণাদি সদজাতের পেশাদ পেলে অকল্যাণ দূর হয়,
পিতৃপুরুষ খেয়ে গিয়েছে, ছেলে পুলে ঘর সংসার এঁকে হাসতে হাসতে চলে গিয়েছে। তাতে আজ যে না বলবে তার একালে অম্বলসুল হবে, মরলে ললক হবে। তারপর বলেছে, বেশি ট্যাপ যে করবে কিলিয়ে তার দাঁত ভেঙে দেব। উপরে সকলেই থেমেছে। বুড়োদের কোনো আপত্তি ছিল না, নাইও, কিন্তু ছোকরারা ভিতরে ভিতরে এখনো গুজগুজ করছে। বনোয়ারির সন্দেহ হয় গোপনে গোপনে একটা যোগ সাজস রয়েছে করালির সঙ্গে। থাক, বনোয়ারি না মরলে নয়। বনোয়ারি এখন অনেক দিন বাঁচবে, বাঁচতে হবে। নতুন সংসার করেছে, পুত্র সন্তান হবে, তাকে মানুষ করে পাটে বসিয়ে তবে মরবে সে। বনোয়ারির প্রথম স্ত্রী মাটির মানুষ। মাটির মানুষের যেমন পুতুল ছাড়া নাম থাকে না, প্রথম বউয়ের তেমনই বউ ছাড়া নাম নেই, থাকলেও হারিয়ে গিয়েছে। সে এখন শিখি আধুলিতে টাকা বুঝতে পারে না, দুটো আধুলিতে টাকা বুঝতে পারে, চারটে শিখিতে টাকা বুঝতে পারে, কিন্তু একটা আধুলি দুটো শিখিতে টাকা বুঝতে তার ধাঁধা লাগে। একটা আধুলি একটা শিখি ওয়ানি হলে হাঁক করে মুখের দিকে তাকিয়ে থাকে সে। বনোয়ারি তার মন সন্তুষ্ট করতে তাকে শিখিতে আধুলিতে 10টি টাকা দিয়েছে। বলেছে, তুমি পাড়ায় দাদন করো, দাদন করলে মান্নি বাড়বে, সুদ বাড়বে, হাতে টাকা থাকলে ছোটকা তাকে থাকবে। হঠাৎ আশ্বিন মাসে বড় বউ কয়েকদিনের জ্বরে মারা গেল। মালোয়ারিয়া আরম্ভ হয়েছে সেই জ্বর, মাত্র 10 দিন ভুগে সে মারা গেল। জাঙ্গলের সদগোপদের এক ঘর চিরকাল কবরেজ বলে পরিচিত। 3 পুরুষ কবিরাজি করে, তাদের চিকিৎসাও করিয়েছিল বনোয়ারি, কিন্তু কিছুতেই কিছু হলো না। শরৎকাল পড়েছে, পিত্তবৃত্তির সময় এটা। ভাদ্র মাসে যতটুকু রোদ গায়ে লাগবে ততটুকু পিত্ত হবে দেহে। শিউলি পাতার রস, পলতালতির ঝোল খেতে হয় এই সময়। বড় বউ এবার তা খায় নাই, নিজে রেঁধেছে, সকলকে দিয়েছে, কিন্তু নিজে মুখে দেয় নাই। ছোটকা সুবাসী বললে কথাটা, বনোয়ারি বললে, সময় বলতে পারো নাই? সুবাসী বলেছে, কি দায় আমার? তা বটে, কি দায় সুবাসীর? অনেক কাঁদলে বনোয়ারি, বড় দুঃখ পেলে সে। তার দৃঢ় ধারণা হলো বেশ বুঝতে পারল সে, বউ মরতেই চেয়েছিল সতীনের দুঃখে বন্ধাত্বের লজ্জায়। শুধু বনোয়ারি কেন, গোটা কাহারপাড়ার লোকের কাছে কথাটা জলের মতো পরিষ্কার। ভাদ্র আশ্বিন মাসের জ্বর চিরকাল ওঠে, লোকে ভোগে, ভালো হয়, আবার পরে আবার ওঠে, কিন্তু মরে না কেউ। জ্বরে ভুগে দুর্বল হয়ে মানুষের মরবার সময় শীতকাল, আর বুড়ো ধারাই মরে। লোকে বললে ভাগ্যবতী বউ, এমন ভাগ্যি মাননি কজনে হয়। 6 মাস সতীন কাঁটার খোঁচা ভোগ করলে না, ড্যাং ড্যাং করে চলে গেল। সত্যি ড্যাং ড্যাং করে, অর্থাৎ সমারোহ করে বাজনা বাজিয়ে যাওয়ার মতোই চলে গেল সে। বনোয়ারি সাজিয়ে গুছিয়ে আলতা পরিয়ে কপালে সিঁদুর ঢেলে দিয়ে নতুন লাল পেরে কোড়া কাপড় ঢেকে নিয়ে গেল। চারিদিক ভরা ভর্তি, আশ্বিনের আকাশে রোদ ঝলমল করছে, গোটা হাসুলির বাঁকের মধ্যে মাঠ সবুজ ধানে ভরে উঠেছে। বাঁশবনের বাঁশ পাতায়, গাছপালার ডালে পল্লবে ঘন সবুজ থমথম করছে, রোদের ছটায় ঝলসে। নীল বাঁধ, গোড়া কাঁদা, মাঠের পুকুরগুলিতে পদ্ম পাতা, পদ্ম ফুল ফুটেছে। বনোয়ারি নিজের আঙিনেতে স্থলপদ্ম গাছটি ফুলে ফুলময় হয়ে আছে। আঙিনার বাইরে প্রহ্লাদের ঘরের সামনে আরও লোকের ঘরে শিউলি ফুল ঝরে রয়েছে। মাথার ওপরে দলে দলে দুধবরণ বকেরা পাখা মেলে উড়ে যাচ্ছে। মা কোপাইয়ের জলের রং ফিরেছে, লাল জল সাদা হয়ে এসেছে, হাসুলি বাঘ সবুজ হয়েছে। তাই সোনার হাসুলি রূপোর বরণ নিচ্ছে শোভার জন্যে। নদীর কুলে কুলে কাশ ফুলিয়েছে, জাঙ্গলের চন্দনপুরের বোধনের ঢাক বেঁধেছে। মা আসছে, মা দুর্গা
লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, সিংহ, অসুর, ঘরে ঘরে পূজার উনযুগ চলছে। খামার পরিষ্কার হচ্ছে, সঙ্গে সঙ্গে আউশ ধান উঠবে। আউশের সবুজ রং ফিকে হলে লালই ধরেছে। এই ভরাভর্তি হাসুলি বাঁকে স্বামীকে রেখে সতীনকে ফাঁকি দিয়ে চলে গেল। লোকে ধন্য ধন্য করবে বই কি। দাহ করে এসে হরিবোল দিয়ে বাড়ি ঢুকে বনমালীর দুঃখের মধ্যেও চমকে উঠল। করালি আর পাখি এসে বসে রয়েছে, তত্ত্ব করতে এসেছে। তা আসুক, তা দেখে বনমালীর চমকায় নাই, সে চমকে উঠেছে অন্য কিছু দেখে। দূর থেকে সে বেশ দেখতে পেয়েছে শরৎকালের শেষ বেলায় রোদ পশ্চিম মাঠের ঘন সবুজ ধানের ওপর পড়ে দ্বিগুণ ছটা নিয়ে পড়েছে তার আঙিনায়। দাওয়ায় খানিকটা গিয়ে ঢুকেছে খোলা দরজার মুখে ঘরের মধ্যে। সেখানেই বসে আছে সুবাসী। বড়ই চতুর সে, শান কেড়ে বসেছে বিনা কারণে। এক দৃষ্টে চেয়ে রয়েছে করালির দিকে। করালি পিছন ফিরে রয়েছে, সে তার দিকে তাকাচ্ছে কিনা বুঝতে পারলে না, কিন্তু ছোকরা খুব আসর জমিয়ে রেখেছে। চন্দনপুরের সোনা গাল গল্প জুড়ে দিয়েছে। সাহেব লোকে যুদ্ধ লাগিয়েছে ইংরেজ আর জার্মানিতে। কামান, বন্দুক, বোমা জার্মানি জিতছে, ইংরেজরা হারছে। ওরে হারামজাদা, যুদ্ধ জানে বনমালী। ঘোষেদের বাড়িতে সেও শুনেছে। আরও একবার যুদ্ধ লেগেছিল বাংলা 21 সালে, সে কাল দেখেছে। যুদ্ধ লেগেছে তো তোর বাবার কি? হাসুলি বাঁকে তার কিসের গাল গল্প? ধান চাল আকড়া হবে, কাপড়ের দর চড়বে, হয় হবে চড়বে, খানিক আদেক দুঃখ কষ্ট হবে। মাথায় ধর্মকে রেখে পিতৃপুরুষের গনে গনে সাবধানে 12 মেসে এক এক পাক খেয়ে যে কবছর যুদ্ধ চলে কাটিয়ে দেবে। কর্তা ঠাকুর রক্ষা করবেন। কালারুদ্রের আশীর্বাদে কেটে যাবে কাল সুখে দুঃখে। হাসুলি বাঁকের মাঠে মা লক্ষ্মীর পায়ের ধুলো মাথায় নিলেই সকল অভাব ঘুচে যাবে। বনমালী এসে বসেই বললে, করালিচরণ মহাশয় নাকি? একটু লজ্জিত হলো করালি। বললে, আসি যাই সে তোমার কতক্ষণে লেগে বলো? সময় পাই না দেখা করতে। তা আজ শুনলাম কাকি মারা গেল, তাই বলি চাই একবার। তা বেশ করেছ, তাতে মানা নাই। এসব তো করবার কথাই, করতে হয়। কিন্তু বাপু, যুদ্ধ মুদ্ধ এখানে কেন? কোথা কোন দেশে যুদ্ধ লেগেছে তা হাসুলির বাঁকে বাঁশ আদারে ভেতরে কাহার পাড়ার কাহারদের কি? ওসব গল্পে তাক লাগিয়ে মেয়ে ছেলের মনে অং ধরানো যায়, কিন্তু ওসব এখানে চলবে না বাপু। করালি কয়েক মিনিট চুপ থেকে হঠাৎ উঠে দাঁড়িয়ে বললে, আয় পাখি। সকলেই একটু আশ্চর্য হলো বনমালীর ব্যবহারে, কিন্তু কেউ কিছু বললে না। বনমালীর মেজাজ আজ ঠিক না থাকবারই কথা। বনমালী পারলে সাধ্যের কথা। শ্রাদ্ধ সে ভালো করেই করবে, 1-20 টাকা নিজে খরচ করবে। তাছাড়া বউয়ের যা আছে সেও জুড়ে দেবে তার সঙ্গে। পাড়ার মেয়েদের সে জিজ্ঞাসা করলে বউয়ের সঙ্গে দেনা পাওনা কার কার আছে, কেউই উত্তর দিলে না। বনমালী আশ্চর্য হলো, টাকাটা তাহলে হলো কি? 10 টাকা কম নয়। বউ তো কেনাকাটাও কিছু করে নাই। সে উঠল, ঘরের ভিতরে গিয়ে বউয়ের গোপন জায়গাগুলি খুঁজতে লাগলো। হঠাৎ চোখ পড়ল সুবাসীর দিকে। সে হাসছে। চোখে চোখ পড়তে সুবাসী বললে, সে টাকা আমি নিয়েছি, সতীনের টাকা আমার পাওনা, ছেলেদের টাকা সে তুমি দেবে। বনমালী এসে বিনা বাক্যবাহে ঠাস করে এক চড় বসিয়ে দিল তার গালে। টেনে বের করে নিলে টাকার পুটুলিটা। বাইরে এসে গুনে দেখলে থাক থাক করে সাজালে 1-1 টাকার সিকি আধুলি দুয়ানি আনি। তারপর গুনলে 10টি টাকা। 1 পয়সা কম নয়, 1 পয়সা বেশি নয়। সম্ভবত স্বামীর মন রেখে নিয়েও কোনো দিন বউ ওর একটা কুঁচো ছোঁয়নি।